আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো যেমনটি বলছিলাম যে তোমাদের সার্ভিং ওয়ানে দুইটা লাইভ ক্লাস নিব। তো দুইটা লাইভ ক্লাসে আমি তোমাদের সার্ভিংয়ের যে সমস্যাগুলো আছে, এক কথায় প্রমাণ সহ, প্রমাণ থেকে শুরু করে ম্যাথ, এই সব কিছু সমাধান করে দেব। তো একটা মেগা ক্লাস নিলে হয় কি যে অনেক লম্বা সময় দেখা যাচ্ছে তোমাদেরও ধৈর্য আসে না, শারীরিক ক্লান্তি আসে। তো শেষের গুলোতে দেখা যাচ্ছে অ্যাফোর্ড কম হয়, এই জন্য আমি দুইটা ক্লাস নেব মনে করেছি, বুঝছো? তো এই দুইটা ক্লাস নিলে কি হবে যে তোমরা মেগা দুইটা ক্লাস করলে তোমরা কিন্তু 100% কমন পাবা। আজ সার্ভেইং 3 পরীক্ষা হয়েছে, তোমরা তোমাদের বড় ভাইদের কাছে জানতে পারবা যে যারা ইউনিভার্সিটির একদম সুপার শর্ট সাজেশন, যেটা আমরা 2-1 দিন আগে দিয়ে থাকি, এবং ইউনিভার্সিটির লাইভ ক্লাস, আমাদের যে মূল সাজেশন সেটা থেকে তো 100% আসছেই। তো আমরা একেবারে শর্ট সাজেশন বোধহয় 14টা না 15টা প্রশ্ন দিছিলাম, নাকি আমার ঠিক মনে নাই কয়টা প্রশ্ন দিয়েছিলাম, এরকমই 15-16টা হবে। এরপরে আমি লাইভ ক্লাস করাইছিলাম। তো এই দুইটা মিলিয়ে আমাদের কমন আসছে কত জানো? 46 মার্ক। অর্থাৎ 60 মার্কের ভিতরে 46 মার্ক আসছে শুধুমাত্র আমার লাইভ ক্লাস এবং এই শেষ মুহূর্তে দেয়া ফ্রি শর্ট সাজেশন থেকে। তো তোমরাও যদি আমার এই লাইভটা, তারপরে আমাদের সাজেশনগুলো এটা ফলো করো, তাহলে আশা করি ভালো পাবা, ভালো কমন পাবো। তবে হ্যাঁ, তোমরা আরেকটা কাজ করো, ওই সাজেশন পেতে হলে এই ভিডিওর কমেন্ট বক্সে সার্ভিং ওয়ান লেখে কমেন্ট করো, তাহলে দেখবা যে ইনবক্সে সাজেশনটা তোমার কাছে চলে যাবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করব এখনই। আমি প্রথমে তোমাদের আজকের ক্লাসে যেটা করব সেটা হচ্ছে প্রমাণও দেখাবো, আবার তোমাদের যে আছে কি বলে, আচ্ছা, প্রমাণের সাথে সাথে আমরা ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব। তবে আজকের ক্লাসে পুরো ম্যাথটা, অর্থাৎ সব চ্যাপ্টারের ম্যাথ হবে না। যেমন আজকে আমি তোমাদের প্রথম, ষষ্ঠ এবং সপ্তম চ্যাপ্টারের ম্যাথ করাবো। এরপরে অষ্টম, নবম চ্যাপ্টারে বিয়ারিং আছে, বিয়ারিং এর কিন্তু অনেক বড় ম্যাথ আছে, ঠিক আছে? এবং এই বিয়ারিং এর ম্যাথ ছাড়াও আমি কিন্তু তোমাদের অন্যান্য ম্যাথগুলোও করাবো। অর্থাৎ আজকে যে ম্যাথ কমপ্লিট হবে বা প্রমাণ কমপ্লিট হবে, এরপর বিয়ারিং হবে। সব মিলিয়ে আশা করছি যে তোমরা ভালো কিছু ওখান থেকে মানে কমন পাবে। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা এখনই শুরু করব। তোমরা কে কোথা থেকে জয়েন হয়েছো একটু কমেন্ট করে জানাও। কমেন্ট করলে দেখা যাচ্ছে আমি জানতে পারবো তোমরা কে কোথা থেকে জয়েন হয়েছো। ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই। তো প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে অপটিক্যাল স্কোয়ার প্রমাণ করো যে অপটিক্যাল স্কোয়ারের আয়নার দুটির অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি, এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। এখন এই অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের দুইটা প্রমাণ আছে। তো সেই প্রমাণটার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। তোমরা বোর্ড দেখলে খেয়াল করবা যে অনেক বোর্ডেই কিন্তু এই প্রমাণটা এসেছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এই প্রমাণটা বোধহয় শুরু করতে পারি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা প্রমাণটা শুরু করি আস্তে আস্তে। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা দেখতে হবে, আমরা খেয়াল করব যে এখানের চিত্রটা কি। এই অপটিক্যাল স্কোয়ার আমার বলছে যে প্রমাণ করো যে, অর্থাৎ আমাকে প্রুভ করতে হবে অপটিক্যাল স্কোয়ারের। অপটিক্যাল স্কোয়ার কি? অপটিক্যাল স্কোয়ার একটা কাচতন্ত্র, অর্থাৎ একটা কাচের জিনিস, একটা কাচের যন্ত্র অপটিক্যাল স্কোয়ার। আয়না দুটির, অর্থাৎ তার দুটি আয়না থাকে, সেই দুটি আয়নার অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ একটা আয়নার সাথে আরেকটা আয়নার যে অ্যাঙ্গেল থাকে সেটা কত ডিগ্রি বলো তো? সেটা 45 ডিগ্রি। আচ্ছা, হ্যাঁ, শামসাল দিন, হ্যাঁ ঠিক আছে, তোমরা দেখতে থাকো, যারা যারা যুক্ত হয়েছো তারা দেখতে থাকো। যেমনটি আমি বললাম যে তোমরা যদি লাইভ ক্লাসটা সম্পূর্ণরূপে কমপ্লিট করো, আজকে মেগা লাইভ 1 হবে এবং পরের দিন হবে মেগা লাইভ 2। এই দুইটা লাইভ ক্লাস থেকে এবং আমি যে সাজেশন দিয়েছি সেটা থেকে তোমরা 90% প্রায় কমন পাবো বলে আমি বিশ্বাস করি। কারণ তোমাদের বড় ভাইরা কিন্তু 60 মার্কের ভিতর 46 মার্ক কমন পেয়েছে শুধুমাত্র এই শর্ট সাজেশন এবং তোমার হচ্ছে লাইভ ক্লাস থেকে। আর তাছাড়া ইয়ের সাজেশন তো আছেই। ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা শুরু করি প্রথম থেকেই। দেখো, প্রথমে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই চিত্রটা আমাদের বুঝতে হবে। এই চিত্রটা বোঝার জন্য আমরা কি করতে পারি, ভালো করে খেয়াল করো যে এই চিত্রে কি বলতেছে।
এই চিত্রে দেখো, আমরা প্রথমে চিত্রটা একটু বুঝি। এখানে দুইটা দর্পণ আছে, এখানে একটা দর্পণ আছে, এখানে একটা দর্পণ আছে। এখন মনে করো যে এই চিত্রে এই যে ও বিন্দুতে আমরা একটা রেঞ্জিং রড রাখলাম, আর আর রেঞ্জিং রড মনে করো রাখলাম। এখন ও বিন্দুতে যদি একটা রড রাখা হয়, তাহলে সেই রডটা কোথায় গিয়ে পড়ে? শামসাউদ্দিন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, হ্যাঁ শামস, দেখতে থাকো ভাই, কথা হবে ইনশাল্লাহ। এরপরে দেখো যে এখান থেকে এখানে মনে করো যে তুমি একটা রেঞ্জিং রড রাখলে। এখন আমি তোমাদের, এটা সম্পূর্ণ আলোর খেলা। কিসের খেলা বলো তো? আলোর খেলা। তো আলো নিয়ে একটা কথা মাথায় চলে আসলো, এখন আমি তোমাদের সাথে শেয়ার করি। পৃথিবীর প্রথম দিকে সভ্যতার বিকাশ হয় হচ্ছে গ্রীসে। তো গ্রীসরা মনে করতো যে কোনো বস্তু দেখার জন্য চোখ নিজে আলোক রশ্মি পাঠায়। এটা মানে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যদি গুগল করো জানতে পারবা। ইউক্লিডীয়, পিথাগোরাস, এরকম বিখ্যাত দার্শনিক গণিতবিদ যারা ছিল, তারা মনে করতো যে কোনো বস্তু দেখার জন্য চোখ নিজে আলোক রশ্মি পাঠায়, এবং এমনকি টলেমিও এটা মনে করতো। কিন্তু মুসলিম বিজ্ঞানী আর মুসলিম আরব বিজ্ঞানী আল হাজেম নামে যিনি পরিচিত, ওনার মূল নাম হচ্ছে হাইতেম, হ্যাঁ আল হাইতেম, কিন্তু হাইতেম বলে না, ওরা হচ্ছে আল হাজেন নামে উনি বেশি পরিচিত। এই আল হাজেন বলে যে না, কোনো কিছু দেখার জন্য চোখ আলোক রশ্মি পাঠায় না। চোখ তখনই ওইটা দেখতে পারে যখন কোনো বস্তু থেকে চোখে আলোক রশ্মি এসে লাগে। তার মানে বস্তু থেকে আলো কোথায় প্রতিফলিত হয়? চোখে, তারপর চোখ দেখতে পারে। ওনার যুক্তি কি শোনো, যদি চোখ কোনো কিছু দেখার জন্য আলোক রশ্মি পাঠাতো, তাহলে তো অন্ধকারেও আমরা জিনিস দেখতে পারতাম, তাই না? পারি না তো। তার মানে কি, কোনো বস্তু থেকে আলো যখন আমাদের চোখে আসে, তখন আমরা সেই জিনিসটা দেখতে পারি। ঠিক এখানকার যে আয়না, সেই আয়নার কাজটা একদম সেম, এই বস্তুটা কোথায় লাগে বলো তো? চোখে এসে লাগে। কোথায় এসে লাগে? চোখে লাগে, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু কমেন্ট পড়ি দেখি। আশরাফুল, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, হ্যাঁ ফরিদপুর আমার অনেক পছন্দের একটা জায়গা। ফরিদপুরে আমার ফুপুর বিয়ে হয়েছে, 2 ফুপুর বিয়ে হয়েছে ফরিদপুরের লোকজনও খুব ভালো, কিন্তু খুবই ভালো মানুষ। আচ্ছা দেখো, তাহলে আমরা শুরু করি। তাহলে এখান থেকে বস্তুতে আলো রশ্মি পড়ে কোথায় আসবে? এই প্রথম আয়নায়। আমরা অঙ্কটা পুরোটা বুঝবো, আগে বেসিক কনসেপ্টটা বুঝে নিই। তাহলে প্রথম আলোক রশ্মি কোথায় পড়বে? এই আয়নায়। এখন আলোক রশ্মি যখন এই আয়নায় পড়বে, তখন কোন কোণে পড়বে বলো তো? থিটা কোণে। তাহলে এই রশ্মিটাকে আমরা কি বলবো? আপাতিত রশ্মি। কি বলবো? আপাতিত রশ্মি। তাহলে আপাতিত রশ্মি মানে কি? আলো যখন রশ্মির উপর পড়ছে, মনে করো এই যে আমার চতুর্দিকে লাইট আছে, লাইটের আলো আমার মুখের উপর পড়ছে না? তো এই যে আমার মুখের উপর আলো পড়ছে, এটা হচ্ছে আপাতিত রশ্মি। কোনো কিছুর উপর পড়াকে কি বলে? আপাতিত হওয়া। ঠিক আছে, ওকে। তাহলে এইটা হচ্ছে আপাতিত রশ্মি। এরপরে দেখো, এই যে আপাতিত রশ্মি এখানে আপতন হচ্ছে, সে একইভাবে কি প্রতিফলিত হবে না? অর্থাৎ যখন আমরা দেখবা তোমাদের বাসার সবাই টর্চ লাইট আছে, মোবাইলে লাইট আছে, এগুলো আয়নার উপরে মারবা, দেখবা যে আলোটা তুমি আয়নায় দিচ্ছ, সেম আলোটা আয়না তোমাকে কি করছে? প্রতিফলিত করছে। তো এটাও তো একটা আয়না, এটা একটা কি বলতো? মিরর। MIRROR, এটা একটা মিরর, আয়না। তাহলে এই আয়নায় যখন এখানে আলোক রশ্মি পড়ছে থিটা কোণে, এই সেম থিটা কোণে আলোক রশ্মিটা সে কি করছে? প্রতিফলিত করছে। তার মানে এইটা হচ্ছে কি রশ্মি? প্রতিফলিত রশ্মি। কোন আয়নার জন্য প্রতিফলিত রশ্মি? এই I নাম্বার আয়নার জন্য প্রতিফলিত রশ্মি। ওকে, আচ্ছা এবার দেখো, এই I নাম্বার আয়নার জন্য প্রতিফলিত রশ্মি যদি এটা হয়, এই যে H আয়নার জন্য এটা কি রশ্মি বলতো? এটা কিন্তু আর প্রতিফলিত রশ্মি না, এটা হচ্ছে আপাতিত রশ্মি। কি রশ্মি? আপাতিত রশ্মি। কারণ এই প্রতিফলিত রশ্মিটা এই H এর উপর এসে এভাবে কি হচ্ছে? পড়ছে, এভাবে এসে পড়ছে, এই জন্য সেটা H এর জন্য আপাতিত রশ্মি। এবার H থেকে আপাতিত রশ্মি, সেটার আমরা কি নাম দেব? ধরো এখানে ফাই নাম দিলাম, আমরা এখানে বিটাও দিতে পারি, ফাইও দিতে পারি, কোনো ব্যাপার না। আমরা যে চিহ্ন ব্যবহার করি এটা কোনো সমস্যা নাই। এখান থেকে দেখো এই রশ্মিটা প্রতিফলিত হয়ে আবার কোন দিকে আসছে? এই যে সি বিন্দু, আমার যে শিকল রেখা, এই শিকল রেখার দিকে আসছে। তাহলে এইটা হচ্ছে এই H এর প্রতিফলিত রশ্মি। তাহলে আমি আশা করি তোমাদেরকে মানে বোঝাতে সক্ষম হয়েছি প্রতিফলিত রশ্মি কি আর আপাতিত রশ্মি কি। তাহলে কোনটা বলতো? প্রতিফলিত রশ্মি হচ্ছে যেটা ওর উপরে আপাতিত রশ্মি হচ্ছে যেটা এর উপরে পড়বে, আর এখান থেকে যেটা যাবে সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আচ্ছা, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট বক্সে সার্ভিং 1 কমেন্ট করো, তাহলে আমাদের যে সুপার শর্ট সাজেশনটা আছে সেটা কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, আমরা আশা করি আমি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি আপাতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মিটা কি।
যদি তোমরা সম্পূর্ণ বুঝে থাকো তাহলে চলো এখন আমরা মূল ম্যাথে চলে যাই। ঠিক আছে, এখন আমরা কি করব, এই ম্যাথটা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা আমাদের এখানে এই যে এই চিত্রে প্রথম আপাতিত রশ্মি কি বলতো? প্রথম আপাতিত রশ্মি এই যে আই আই প্রথম আপাতিত রশ্মি কি বলতো? ও আই। এটা আমরা নাম দিতে পারি অথবা বলতে পারি যে ওডি আমাদের আপাতিত রশ্মি। ঠিক আছে, এখন মনে করো যে এটা এখানে আমরা দিলাম এফ। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, এখানে মনে করো যে দিলাম আমরা ডি, তাহলে আমরা কি বলতে পারি যে এফ ডি আপাতিত রশ্মি বলতে পারি না? হ্যাঁ, বলতে পারি। ওকে, যদি তাই হয় এখন দেখো এই যে এখান থেকে এই বরাবর একটা রশ্মি আসছে না, এই বরাবর এখানে যদি ডি হয় এই বরাবর কি ডি আর এইচ আছে। এখন অথবা মনে করো যে আমাদের আই আর এইচ আছে, এই যে এখানে আই আছে না, আচ্ছা এখানে আই আর এইচ আছে, তাহলে আমাদের এই আই আর এইচ এইটা কি রশ্মি বলতো? এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। কি রশ্মি? প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, ওকে। এখন দেখো আমাদের ভালো করে যদি আমরা খেয়াল করি, প্রথমে এই রশ্মি যখন আপাতিত হচ্ছে তখন কি কোণ উৎপন্ন করছে? থিটা কোণ। তারপরে আবার যখন প্রতিফলিত হচ্ছে থিটা কোণ, কিন্তু এখানে এসে সেই কোণটা কি হচ্ছে? এখানে এসে আপাতিত হয়ে ফাই কোণ উৎপন্ন করছে, আবার এখানে এসে আপাতিত হয়ে ফাই কোণ উৎপন্ন করছে। তো ফাই এর পরিবর্তে তোমরা এখানে বিটা, ওমেগা, আলফা যা মনে চায় তাই লেখো। ঠিক আছে, আলফা লেখা যাবে না কারণ এখানে আলফা আছে, আলফা আমাদের বের করতে হবে। আচ্ছা, এখন আমাদের এই যে প্রশ্ন, এই প্রশ্নে বের করতে হবে কি? আয়না দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। তো এইটা একটা আয়না, এইটা একটা আয়না, এই আয়না দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কোথায় আছে বলো তো? এখানে। এই কোণটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। এটা কিন্তু আমাদের কি করতে হবে বলো? প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এটা লিখি তাহলে হয়ে গেল। এখন আয়না দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, এখন ভালো করে খেয়াল করো তো যে আমাদের এই আয়না দুটোর অন্তর্ভুক্ত কোণ কি আলফা না? তাহলে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি? আয়না দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, আয়না দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কি বলতো? আলফা। ঠিক আছে, ওকে। এখন আমার এই চিত্র থেকে প্রমাণ করতে হবে যে এই আলফাটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখন আমরা দেখো এই চিত্রে একটা ত্রিভুজ আছে না? আমি কালারটা একটু চেঞ্জ করে তোমাদের ত্রিভুজটা দেখাই, ভালো করে খেয়াল করো। এই চিত্রে এই যে দেখো হলুদ কালার দিয়ে চিহ্নিত করা এই অংশটা, এটা একটা ত্রিভুজ না? যদি এটা একটা ত্রিভুজ হয় এই চিত্রে, তাহলে ভালো করে খেয়াল করো তো যে এই ত্রিভুজটাকে আমরা কি লিখতে পারি? আচ্ছা, আমরা একটু মুছে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন দেখো এখানে একটা ত্রিভুজ আছে না? এখন দেখো দেখি এই ত্রিভুজে আমরা এরকম ভাবে লিখতে পারি কি যে ডি আই এইচ, ডি আই এইচ ত্রিভুজ হতে পাই। এটা কি আমরা লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। এখন দেখো এই ত্রিভুজ হতে আমরা কি পাই, এই ত্রিভুজ হতে আমরা কি পাই, এটা আমাদের একটু দেখতে হবে। এখন ভালো করে খেয়াল করো, যদি কোনো রেখা এইরকম একটা সরল রেখা থাকে, সেই সরল রেখার কোণ কত ডিগ্রি হয় বলতো? 180 ডিগ্রি। কারণ এই কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো না যে সরল রেখার কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন সরল রেখার কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমাদের এইখানে এই যে আয়নাটা, এই আয়নাটা একটা সরল রেখা আছে না? এই পাশে থিটা আছে, এই পাশেও কি আছে? থিটা আছে। তাহলে বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু কি থিটা থেকে কম আছে না? আর এই টোটাল রেখাটার দৈর্ঘ্য কত? 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা প্রথম ত্রিভুজ থেকে এই ত্রিভুজ থেকে আমরা কি পাই বলতো? এই ত্রিভুজের যে অন্তর্ভুক্ত কোণ, এই ত্রিভুজের যে অন্তর্ভুক্ত কোণ, সেই কোণটা কত ডিগ্রি বলতো? আলফা। আচ্ছা, না, এই ত্রিভুজ থেকে আমরা যেটা পাই সেটা আমরা একটু লিখে ফেলি। সেটা হলো যে
মনে করো ডি আই এইচ, কোণ ডি আই এইচ প্লাস তারপরে কি পাই আই এইচ ডি, আই এইচ ডি, তাহলে আই কোণ এইচ কোণ হলো প্লাস এইচ ডি আই, এইচ ডি আই, ঠিক আছে। আচ্ছা, এটা পাই সমান সমান কত 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি? আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। ওকে, এখন ভালো করে খেয়াল করো, আমাদের এইখানে এই যে আয়ে যে কোণটা আছে, আয়ের কোণটা কত ডিগ্রি? ভালো করে খেয়াল করো, যে আয়ে, আমি একটু সবুজ কালার নীল কালার ইউজ করি, দেখো তো এই পুরো অংশটা কত 180, 180 থেকে বাদ যাচ্ছে কে? দুইটা থিটা, মানে মাঝখানের এই অংশটা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো তো? এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি না যে 180 মাইনাস 2 থিটা? অবশ্যই লিখতে পারি এই অংশটা। এখন দেখো আমরা পরের কত এইচ, এখন দেখো এইচ কোণে কি আছে? এইচ কোণে আছে ফাই, দুইটা ফাই আছে, কারণ এই পুরো কোণটা 180 ডিগ্রি। তাহলে মাঝখানের টুকু বের করতে হলে আমার কি করতে হবে? প্লাস 180 ডিগ্রি মাইনাস 2 ফাই, ঠিক আছে। ওকে, প্লাস এখন ভালো করে খেয়াল করো তো, এই যে ডি কোণটা, এই ডি কোণটা কত ডিগ্রি? এই যে এখানে ডি কোণ, ডি কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। দিলাম 90 ডিগ্রি সমান সমান কত? 180 ডিগ্রি, ঠিক আছে। সমান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা, এরপরে ভালো করে খেয়াল করো যে এখানে 180 ডিগ্রি আছে, আমার এই পাশে আছে কি মাইনাস 2 থিটা মাইনাস 2 ফাই সমান সমান 180। এই 180 ওই পাশে গেলে কি হয়? মাইনাস 180। এই যে প্লাস 180 ওই পাশে গেলে মাইনাস 180, প্লাস 90 ওই পাশে গেলে মাইনাস 90। এখন ভালো করে খেয়াল করো, প্লাস 180 আর মাইনাস 180 কাটে, মাইনাস প্লাসে কাটে, কাটলে আমার কি থাকে? মাইনাস 2 থিটা মাইনাস 2 ফাই সমান সমান আমার কি থাকে? এই যে দেখো, এই দুইটার যোগ করতে হবে, তাহলে মাইনাস 0.72, 270 থাকে, ঠিক আছে। কত থাকে? 270। ওকে, এখন দেখো আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কি থাকবে বলো তো? 2 থিটা প্লাস 2 ফাই সমান সমান মাইনাস 270। তাহলে দেখো তো এই দুই পাশ থেকে কি মাইনাস কেটে দেওয়া যায় না? মাইনাস কেটে দিলে কি থাকে? 2 থিটা প্লাস 2 ফাই সমান সমান 270। এখন যেহেতু আমরা তাহলে উপরের অংশটুকু মুছে ফেলি, ঠিক আছে। দেখো আমরা উপরের অংশ মুছে ফেলেছি, ঠিক আছে। এখন দেখো তাহলে আমাদের কি থাকছে? 2 থিটা, তাহলে এখান থেকে 2 কমন নেওয়া যায়, এখান থেকে 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে আমার কি থাকে? থিটা প্লাস কি থাকে বলো তো? ফাই, ফাই সমান সমান কত থাকে? 270। তাহলে আমরা এখানে লিখতে পারি না, অতএব থিটা প্লাস ফাই ইজ ইকাল টু 270 ভাগ 2 সমান সমান 135। এখন মনে করো যে এটা আমার 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এটা কয় নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। এখন দেখো আমাদের এখানে আরো একটা ত্রিভুজ আছে, এখানে কি ত্রিভুজ আছে? আরো একটা ত্রিভুজ আছে। এখন আমি এটা মুছে দেব, এই সম্পূর্ণ অংশটা কি করব? মুছে দেব। এখন ভালো করে খেয়াল করো, আমার এখানে আরো একটা ত্রিভুজ আছে। কি ত্রিভুজ? এই যে দেখো, এইটা একটা ত্রিভুজ, তাই না? বলো, এটা একটা ত্রিভুজ না? এখন দেখো আই এইচ এক্স আমরা লিখতে পারি না? ত্রিভুজ আই এইচ এক্স হতে, এখন ত্রিভুজ আই এইচ এক্স হতে আমরা কি পাই? দেখো ত্রিভুজের তিনটা কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন দেখো থিটা আছে, ফাই আছে আর আলফা আছে, তাহলে কি আছে? থিটা প্লাস ফাই প্লাস আলফা ইজ ইকাল টু, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি। এখন ভালো করে খেয়াল করো যে 1 নম্বর সমীকরণে এই থিটা আর ফাই এই যে মান, সেই মানটা দেওয়া আছে না? তাহলে আমরা এখানে লিখতে পারি 135 প্লাস
আলফা সমান সমান 180। এখানে আমরা সাইড নোট দেব যে 1 নং সমীকরণের মান বসিয়ে, কি দেবো বলো তো, 1 নম্বর সমীকরণের মান বসিয়ে। আচ্ছা, তাহলে 1 নম্বর সমীকরণের আমরা মানটা বসিয়ে ফেললাম, ঠিক আছে। ওকে, মান বসানোর পরে এখন দেখো কি আছে, আলফা ইজ ইকাল টু 180 মাইনাস 100 কত 35 সমান সমান কত দাঁড়ায় বলো তো 45 ডিগ্রি। কত দাঁড়ায় 45 ডিগ্রি। তাহলে আমাদের এই যে আলফা এর মান 45 ডিগ্রি, সেটা কি আমরা বের করে ফেলছি না? বের করে ফেলছি। তাহলে অপটিক্যাল স্কয়ারের আয়না দুটি অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটা কি আমরা বের করে ফেলতে পারছি? বের করে ফেলতে পারছি। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা তোমরা যারা লাইভ দেখছো বুঝেছো কোনে আমাকে একটু বলো, আর কেমন ভাবে বুঝেছো? পরীক্ষার হলে লেখা যাবে তো? আচ্ছা, তোমার বন্ধুদেরকে একটু ভিডিওটা মেনশন করে দাও, মেনশন করে তোমরা তোমাদের যে পার্সোনাল ওয়াল এখানে শেয়ার করে দাও, যেন আরো কিছু লোক উপকৃত হতে পারে। লেখাটা একটু স্পষ্ট করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, লেখাটা কি বোঝা যাচ্ছে না? আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তারপরেও আমি আর একটু ডিপ কালার দিয়ে লিখতেছি, সমস্যা নাই। আচ্ছা, এই ম্যাথটা কি তোমরা বুঝতে পারছো? তোমরা এখন কমেন্ট করো যে এই ম্যাথটা বুঝতে পারছো কিনা। এবং দেখো এই ম্যাথটা কিন্তু বইতে বড় করে দেওয়া আছে, আমি এখানে ছোট করে দিয়েছি। এখন বলো তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো কিনা, কমেন্ট করো, এরপরে আমি পরবর্তী ম্যাথে যাব, ঠিক আছে? ওকে, বুঝছো তোমরা? বোঝো নাই? ওকে, আচ্ছা, অনেকে তোমরা যারা জানতে চাচ্ছ যে স্যার আমাদের ফোর্থ সেমিস্টারের কি হবে, হ্যাঁ, তো ফোর্থ সেমিস্টারে, সরি, ফোর্থ সেমিস্টারে, আহা, হ্যাঁ এবার হয়েছে। দেখো তোমাদের ফোর্থ সেমিস্টারের যে লাইভ ক্লাসটা হবে, হ্যাঁ, সেখানে কিন্তু তোমাদের প্রি রেকর্ডেড, অর্থাৎ ক্লাসগুলো সবগুলো রেকর্ড করা আছে অলরেডি, বা আমরা নতুন করে আবার রেকর্ড করব, রেকর্ড করে তোমাদের দেওয়া হবে। তো সেক্ষেত্রে হয় কি যে লাইভ ক্লাসে অনেক অপ্রয়োজনীয় কথাবার্তা হয়। আচ্ছা, আশরাফুল লিখেছে জি স্যার বুঝতে পারছো। আচ্ছা আশরাফুল, আমরা পরের অঙ্কে যাব। তো তার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে অর্থাৎ ফোরে তোমাদের কয়টা সাবজেক্টের ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? ফোরে তোমাদের আমি এখানে এক এক করে বলে দিচ্ছি, দেখো অ্যাকাউন্টিং, 2 নম্বর হচ্ছে সিপি2। সিপি2 মানে কি বলতো? কনস্ট্রাকশন প্রসেস 2, ঠিক আছে। এরপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে এস্টিমেট, 4 নাম্বার সিভিল ক্যাড 2, 5 নাম্বার সার্ভেইং 2, 6 নাম্বার হচ্ছে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি সংক্ষেপে লিখছি, ঠিক আছে। 7 নাম্বার হাইড্রোলজি। তো এই যে দেখো 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্ট তোমাকে পড়ানো হবে। এবং এই 7টা সাবজেক্টের কি বলতো, এই 7টা সাবজেক্টের কোর্স রেকর্ড করে তোমাকে দেওয়া হবে। এবং সপ্তাহে প্রত্যেক 3 দিন পরে একদিন, অথবা সপ্তাহে 2 দিন অথবা 3 দিন তোমাদের লাইভ ক্লাসে প্রবলেমগুলো কি করা হবে? সলভ করা হবে। অর্থাৎ আমরা সব দিন সবাই মিলে একদিন বসবো লাইভে, তোমাদের সব প্রবলেমগুলো শুনবো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো থাকবেই 24/7, অর্থাৎ তুমি যখন ওখানে সমস্যার কথা বলবা তখনই কিন্তু স্যার তোমাকে সমাধান করে দেবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার এই কোর্সগুলোর কত দাম? প্রথম 100 জনের জন্য, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা চলছে, পরীক্ষা চলাকালীন সময়ে দেখো আমরা কয়টা সাবজেক্ট দিয়েছি, অ্যাকাউন্টিং, এখান থেকে 7টা সাবজেক্ট আছে কিন্তু, ঠিক আছে। তো আমাদের যে মূল কোর্স, এটার দাম কিন্তু 1600 টাকা, ঠিক আছে। তো এখন শুধুমাত্র অফারের জন্য তোমাদের আমরা এটা কত দেব বলতো? 999 টাকায়। এটা হচ্ছে প্রথম 100 জনকে, প্রথম 100 জন কত পাবো বলো তো? 999 টাকায়। এখন 999 টাকায় তুমি কি পাচ্ছ? এই পুরো কোর্সটা পাচ্ছ।
পুরো কোর্স অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে পাচ্ছ। কোনো একটা সাবজেক্ট যদি তোমার মনে হয় যে স্যার এই সাবজেক্টটা এটাই আরেকটু শর্ট করে আমাকে বুঝিয়ে দেন, তুমি যেভাবে বুঝতে চাবা সেভাবে কিন্তু আমাদের সাপোর্ট দেওয়া আছে। অলরেডি শর্ট করে সুন্দর সংক্ষিপ্ত নিয়মে যেটা বলা আছে, ঠিক আছে, সেটা তোমরা পেয়ে যাবা। এখন এটার জন্য তোমাদের কি করতে হবে, এটার জন্য তোমাদের আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ, এই নাম্বারে তোমাদেরকে SMS দিতে হবে। আমি নাম্বারটা লিখে দিই, 01896, তারপরে হচ্ছে 183483, ঠিক আছে। দেখো এই নাম্বারে তোমরা শুধুমাত্র একটা SMS দিবা, SMS দিয়ে তোমার নাম এবং তোমার সেমিস্টার বলবা, কোন সেমিস্টারে তোমাকে আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে জয়েন করে নেওয়া হবে। এরপরে তোমার ভর্তি প্রসেস, তোমার পেমেন্টের সাথে সাথে তোমাকে প্রিমিয়াম ব্যাচে কিভাবে ভর্তি প্রসেস হবে সবগুলোও কিন্তু এখান থেকে করে দেওয়া হবে, অর্থাৎ তোমার নিজের কোনো হ্যাসেল নাই, ঠিক আছে। এখন তোমরা অনেক সময় বলতে পারো যে স্যার অন্য জায়গায় তো কোর্সের দাম কম। তুমি একটা জিনিস খেয়াল রাখবা ভাই, অন্য জায়গায় তোমাকে কয়টা সাবজেক্ট পড়াইতেছে, এখানে তোমাকে কয়টা সাবজেক্ট পড়ানো আছে। দেখো তুমি মনে করতে পারো স্যার কনস্ট্রাকশন প্রসেস 2 তো সহজ সাবজেক্ট, ভাই সহজ সাবজেক্ট থাকলে তুমি পড়িও না, তুমি যদি না পড়ে পাস করতে পারো আলহামদুলিল্লাহ। এখন দেখো এস্টিমেট, তারপরে সিভিল ক্যাড 2। এখন ক্যাডের এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের, কিন্তু আমি যে কাজটা করি স্টুডেন্টের ক্যাডের জন্য কমান্ড গুলো পর্যন্ত আমি তোমাদের রেকর্ড করে দেবো। তাহলে এখানে কি তুমি উপকৃত হবে না বলো? এরপরে আছে সার্ভিং 2, যেটাতে প্রচুর পরিমাণ ম্যাথ আছে। সার্ভিং 2 তে কিন্তু অনেক হিউজ ম্যাথ। তারপরে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, যেটা অনেক হার্ড একটা সাবজেক্ট। হাইড্রোলজি অনেক তোমার অনেক জায়গায় পাবে যেখানে হাইড্রোলজিতে পড়ায় না, কারণ হাইড্রোলজিতে কিছু ম্যাথ আছে যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বিএসসি তে গিয়েও তোমার কাজে লাগবে, ঠিক আছে। তো এই জন্যই আমি বলছি যে এই যে দেখো এত সব ফিচার তুমি পাচ্ছ মাত্র 990 টাকায়। এটা হচ্ছে প্রথম 100 জনের জন্য এবং এই অফারটা চলবে হচ্ছে সেপ্টেম্বর 15 এসিপি 15 পর্যন্ত, ঠিক আছে। তাহলে তোমরা যারা যারা জয়েন হতে চাচ্ছ জয়েন হয়ে যাও। চলো আমরা তাহলে পরের ম্যাথটা শুরু করি। ওকে, হ্যাঁ আমরা পরের ম্যাথ শুরু করব। দেখো পরের ম্যাথে কি আছে, পরের ম্যাথে আছে হচ্ছে যে 0.05 মিটার অতিরিক্ত লম্বা, 0.05 মিটার কি অতিরিক্ত লম্বা, 0.05 মিটার অতিরিক্ত লম্বা শিকলের মাপে একটি রেখার দৈর্ঘ্য 634.40 মিটার, শিকলের প্রকৃত দৈর্ঘ্য 20 মিটার, পরিমাপকৃত রেখার প্রকৃত দৈর্ঘ্য কত? আচ্ছা দেখো এই অধ্যায়ে ম্যাথের দুইটা টাইপ আছে। এই অধ্যায়ের ম্যাথের কয়টা টাইপ আছে? দুইটা টাইপ, তিনটা টাইপ আছে। একটা হলো রেখার প্রকৃত দৈর্ঘ্য, একটা কি রেখার প্রকৃত দৈর্ঘ্য, আমি একটু এখানে লিখি, টাইপ 1 রেখার প্রকৃত দৈর্ঘ্য। 2 নাম্বার হচ্ছে রেখার প্রকৃত ক্ষেত্রফল, ক্ষেত্রফল। আর 3 নাম্বার কি আছে বলতো? ফিতার সংশোধনী, ফিতার সংশোধনী। এই তিনটা ম্যাথ হচ্ছে এই চ্যাপ্টারে আছে। এখন আমি তোমাদের এই তিনটা ম্যাথই সলভ করে দেবো, এই তিনটা ম্যাথই সলভ করে দেবো। প্রথম আমরা কোন ম্যাথটা সলভ করব বলতো? প্রথম আমরা এই যে 1 নাম্বার যে ম্যাথটা দেখছো, এই 1 নাম্বার ম্যাথটা আমরা প্রথমে সলভ করব, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা রেখার প্রকৃত দৈর্ঘ্য এই 1 নাম্বার টাইপ 1টা সলভ করি। তাহলে প্রথমে আমরা লিখে নিই, এটা হচ্ছে T1 অর্থাৎ টাইপ 1 এর যে ম্যাথ, ঠিক আছে। এখন ভালো করে খেয়াল করো, আমাকে বলছে 0.05 মিটার অতিরিক্ত লম্বা। এখন আমরা সবাই জানি যে এই ম্যাথ করতে হলে সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথ করতে হলে কি গুরুত্বপূর্ণ? সূত্র খুবই গুরুত্বপূর্ণ। এখন সূত্র যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে আমার প্রথমে কি জানতে হবে? সূত্র জানতে হবে, তাই না? তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এই ম্যাথের সূত্র হচ্ছে ডি বাই ডি ড্যাশ অথবা ডি প্রাইম সমান এল প্রাইম বাই এল। এটা হচ্ছে এই ম্যাথের প্রকৃত সূত্র, ঠিক আছে। আচ্ছা তাহলে সূত্রটা কি বলতো? ডি বাই ডি প্রাইম সমান সমান এল প্রাইম বাই এল। এখন প্রশ্ন হচ্ছে ডি কি আর এল কি? এল মানে হচ্ছে লেন্থ, এল মানে কি লেন্থ। এখন এখানে এই এলটা হচ্ছে ফিতা, এলটা কি বলতো? ফিতা। আর এই যে ডিটা, ডিটা কি বলতো? রেখা। মনে থাকবে
ডিটা কি? ডিটা হলো রেখা। এলটা কি? এলটা হচ্ছে ফিতা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ডিটা যদি রেখা হয় আর এলটা যদি ফিতা হয়, তাহলে এল আর ডি দিয়ে আমরা কি কি কাজ করতে পারি? এখন তোমাদের একটা মনে প্রশ্ন আসতে পারে যে এই প্রাইমটা কি, তাই না? এখন দেখো রেখার প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে ডি, অর্থাৎ একটা রেখা, মনে করো 100 মিটারের একটা রেখা আছে, এই রেখার প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে কি? ডি। এবং এই ডি প্রাইম যেটা, সেটা হচ্ছে ভুল দৈর্ঘ্য। ডি প্রাইম কি? ভুল দৈর্ঘ্য। ঠিক একইভাবে আমাদের যে শিকল, সেই শিকলের প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে এল। ঠিক আছে? আর এই প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে এল, আর সেই শিকলের ভুল দৈর্ঘ্য কত? এল প্রাইম। ঠিক আছে? ওকে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি একটু পানি খেয়ে নিই। ওকে, এখন দেখো তোমরা কি বুঝতে পারছো? দেখো তাহলে আমি জাস্ট এই ম্যাথটা করানোর আগে তোমাদের বেসিকটা একটু বুঝিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমাদের ডিটা কি বলতো? ডিটা হচ্ছে রেখার প্রকৃত দৈর্ঘ্য, আর ডি প্রাইম হচ্ছে রেখার ভুল অথবা পরিমাপকৃত দৈর্ঘ্য। ঠিক আছে? এল হচ্ছে শিকলের প্রকৃত দৈর্ঘ্য, আর এল প্রাইম কি? শিকলের ভুল বা পরিমাপকৃত দৈর্ঘ্য। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে স্যার আপনি ভুল দৈর্ঘ্য কেন বলছেন বা পরিমাপকৃত দৈর্ঘ্য কেন বলছেন? দেখো শিকলের অ্যাকচুয়ালি দৈর্ঘ্য যেটা থাকবে সেটা সবসময় ফিক্সড, এটার কোনো পরিবর্তন হবে না। আর এই যে ভুল দৈর্ঘ্যর কথা বলছি বা পরিমাপকৃত দৈর্ঘ্যর কথা বলছি, সেটা আমরা মাপযোগ করতে গেলে যে ভুলটা হয় সেটা, অর্থাৎ মাপার সময় ভুল হয় বলেই আমরা বলছি কি? পরিমাপকৃত দৈর্ঘ্য। ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো। ওকে, এখন চলো আমরা ম্যাথে চলে যাই। তাহলে প্রথমে আমরা দেখব যে আমাদের এই ম্যাথে কি কি ডাটা দেওয়া আছে। কি দেওয়া আছে? আমার কি কি তথ্য দেওয়া আছে। ওকে, দেখো বলছে 0.05 মিটার অতিরিক্ত লম্বা শিকলের মাপে। তাহলে এটা কি? এই যে 0.05 মিটার, এটা কিসের মাপের কথা বলেছে? শিকলের কথা বলেছে। ঠিক আছে? শিকলের মাপে একটি রেখার দৈর্ঘ্য এত পাওয়া গেল। শিকলের প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। তাহলে এল কত বলতো আমাদের? 20 মিটার, কারণ এল হচ্ছে শিকলের প্রকৃত দৈর্ঘ্য। এখন বলেছে যে সেই এলটা, সে এল মানে কত মিটার লম্বা বলতো? এই যে দেখো 0.05 মিটার অতিরিক্ত লম্বা। তো অতিরিক্ত লম্বা মানে কি? বেশি না? তাহলে সেটা কি করতে হবে? বেশি হলে যোগ করতে হবে। তাহলে আমরা কি লিখবো? এল প্রাইম সমান সমান 20 প্লাস 0.05। তাহলে এই দুইটা মিলিয়ে কত হবে বলতো? এই দুইটা মিলে হবে হচ্ছে 20.05 মিটার। ঠিক আছে? এখন দেখো বলছে যে একটি রেখার দৈর্ঘ্য, শিকলের মাপে একটি রেখার দৈর্ঘ্য এত। কত? একটি রেখার দৈর্ঘ্য 634 মিটার। তার মানে ওই যে একটা ভুল শিকল আছে যেটা অতিরিক্ত লম্বা, সেই শিকল দিয়ে মেপে রেখার দৈর্ঘ্য পাওয়া গিয়েছে কত বলতো? 634.40। কত পাওয়া গেছে? 634.40। তাহলে এখানে কি হবে বলতো? ডি প্রাইম হবে হচ্ছে 634.40 মিটার। ওকে, এখন দেখো আমার কি চেয়েছে? রেখার প্রকৃত দৈর্ঘ্য কত? তো প্রকৃত দৈর্ঘ্য ডি ইজ ইকুয়াল টু কি বলতো? হট। ডি ইজ ইকুয়াল টু কি? হট। এখন আমরা মূল সূত্রে চলে যাব। তো মূল সূত্রে আমরা এখানে কি লিখতে পারি? আমরা কি জানি? ডি বাই ডি প্রাইম সমান সমান এল প্রাইম বাই এল। এটা হচ্ছে আমাদের কি সূত্র বলতো? এটা হচ্ছে আমাদের মূল সূত্র। ঠিক আছে? আচ্ছা, যদি এটা আমাদের মূল সূত্র হয়, এখন আমার কি বের করতে হবে খেয়াল করো তো। আমার বের করতে হবে এই ডি। এখন ভালো করে খেয়াল করো, বাম পাশের এই ডিটা এখানে কি অবস্থায় আছে? এই ইকুয়েশনে ভাগ অবস্থায় আছে, তাই না? তো ভাগ ওই পাশে গেলে কি হয়? গুণ হয়। তাহলে এটা আমরা কি লিখতে পারি বলতো? ডি ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল ইন্টু ডি প্রাইম লিখতে পারি অবশ্যই, কারণ এটা ওই পাশে গেলে কি হবে? গুণ হবে। এখন আমরা মান বসাবো। আমাদের এল প্রাইমের মান কত? দেখো 20.05। 20.05 ডিভাইডেড আমাদের এল এর মান কত? 20 ইন্টু আমাদের ডি প্রাইমের মান কত বেরিয়েছে বলতো? এই যে দেখো 664.40। 664 পয়েন্ট কত? 40। 600
না 34, সরি 634.40। এখন এটা তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে রেজাল্ট কত আসবে? 635.986, 635 কত 986। এখন ভালো করে খেয়াল করো, 635.986 আসছে, পরে কত আছে 86 আসছে, তার মানে কি এটা 50-এর বেশি। তাহলে আমরা এটা লিখতে পারি না যে 635.99 মিটার? অবশ্যই লিখতে পারি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন দেখো অঙ্ক কি কঠিন মনে হচ্ছে? না, এই অঙ্ক কিন্তু একদম সহজ, একদম সহজ। এখানে তোমার এই অঙ্কে মার্ক পাওয়া কিন্তু অনেক সহজ, এবং এই অঙ্ক বলা যায় মানে 100% বলতে বলা যায় যে আসবেই। ঠিক আছে, ওকে। ওকে, চলো তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো, আমি যেমনটি বলছিলাম যে এখানে বেশ কিছু টাইপের ম্যাথ থাকবে। ঠিক আছে, এখানে বেশ কিছু টাইপের ম্যাথ থাকবে। আমি দেখছি যে অনেকে খুব সুন্দর বুঝতে পারছে, কমেন্ট করছে। তোমরাও কে কোথা থেকে যুক্ত হয়েছো তারা কমেন্ট করো, বুঝতে পারছো কিনা। ওকে, এরপরে দেখো, আমাদের প্রথমে হচ্ছে যে প্রথম থেকেই যদি আমরা জানি যে আমরা যে শিকলটা দিয়ে মাপছি রেখার দৈর্ঘ্যটা, ধরো এটা একটা রেখার দৈর্ঘ্য, ঠিক আছে, এটা একটা রেখার দৈর্ঘ্য, ধরো এটা এইভাবে মাপছি, এইভাবে মাপছি, এইভাবে মাপছি, এইভাবে মাপছি, এইভাবে মাপছি। ঠিক আছে, তো এইভাবে আমরা মনে করো যে 1 শিকল, 2 শিকল, 3 শিকল, 4 শিকল, 5 শিকল, এভাবে 5টা মাপলাম। এখন আমি প্রথম থেকেই জানি না যে আমার শিকলে ভুল আছে, মাপার পর আমি জানতে পারলাম যে আমার এই যে শিকলটা যে আমি পরিমাপ করছি এই মাপটা ভুল আছে। তখন আমি কি করব? তখন আমি যে কাজটা করব সেইটা দিয়েই কিন্তু এই ম্যাথটা। ঠিক আছে, তাহলে তোমরা ভালো করে বোঝো এই ম্যাথটা। ওকে, দেখো প্রথমে কি বলছে যে একটি 20 মিটার শিকলে, একটি 20 মিটার শিকল দিয়ে একটি রেখা 1400 মিটার মাপার পর দেখা গেল শিকলের দৈর্ঘ্য 20.05 মিটার। তার মানে আমি আগে থেকে টের পাইনি, আমি আগে থেকে টের পাইনি যে এই শিকলটার দৈর্ঘ্য ছোট আছে না বড় আছে। 1400 মিটার মেপে ফেলার পর আমি টের পেলাম যে শিকলটা আসলে 20 মিটারের শিকল না, 20.05 মিটার। আচ্ছা, আর একটা কথা আমি বলে রাখি, তোমাদের হয়তো বলছি কিনা জানি না, যে শিকল কিন্তু 3 প্রকারের হয়, মিটার শিকল 3 প্রকার, 20 মিটার, 25 মিটার এবং 30 মিটার, এই 3 প্রকার। তাহলে সেই 20 মিটার শিকলটা কত হয়ে গেল বলতো? 20.05 মিটার। কতটুকু মাপার পর? 1400 মিটার মাপার পর। তার মানে আমি মাপার পরে জানতে পারছি যে আমার শিকলে ভুল ছিল। এরপরে আবার কি বলছে দেখো, উক্ত রেখাটি 2200 মিটার মাপার পর দেখা গেল শিকলটির দৈর্ঘ্য 20.10 মিটার। তার মানে এর পরে থেকে আরো আমি মাপ নিলাম, মাপ নিয়ে দেখলাম শিকলটির দৈর্ঘ্য কি আছে, আরো ভুল আছে। তাহলে প্রকৃত রেখার কতটুকু দৈর্ঘ্য মাপা হয়েছে, তাহলে আমরা প্রকৃত কতটুকু মাপ সেটা আমার বের করতে হবে। এখন এই অঙ্কের 2টা ধাপ আছে। কি ধাপ বলতো? একটা হচ্ছে 1400 মিটার মাপার পর আমরা ভুলটা জানতে পারছি, আর একটা জানতে পারছি হচ্ছে 2200 মিটার মাপার পর। এখন আমরা এই অঙ্কটা কোথায় করব বলতো? 2টা ধাপে করব। তাহলে প্রথমে আমরা কি লিখব? প্রথম 1400 মিটার, আমরা কি লিখলাম? প্রথম 1400 মিটার। ওকে, তাহলে প্রথম 1400 মিটার ক্ষেত্রে, মিটারের ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে? এই যে 1400, আমাদের এখানে আমরা কি লিখবো বলতো? আচ্ছা, এই পাশে লিখলাম, এখানে দেওয়া আছে ডি ড্যাশ। ডি ড্যাশ কত বলতো? প্রথম 1400 মিটারের ক্ষেত্রে ডি ড্যাশ কত? 1400, কারণ আমরা তো ভুল মাপেছি 1400, তাই না? 1400 মাপার পর আমরা জানতে পারছি যে এটা ভুল ছিল। তাহলে এটা কত হবে বলতো? 1400। ডি প্রাইম আর কি, ড্যাশ বলতে পারো, প্রাইম বলতে পারো, কোনো ব্যাপার নাই। এখন দেখো এল, এটা কত মিটারের দৈর্ঘ্য? 20 মিটারের, 20 মিটারের চেইন 20 মিটার। এখন দেখো আমার এল ড্যাশ কতটুকু ভুল আছে? 20.05। এখন কিন্তু ওই গত অঙ্কের মতো আমি কিন্তু সাথে সাথে এখানে এল ড্যাশ সমান সমান 20.05 লিখে দিতে পারবো না। কেন পারবো না জানো? কারণ প্রথমেই আমি জানিনি যে এই শিকলটাতে কি ছিল, ভুল ছিল, আমি পরে জানতে পারছি। এই জন্য এটাকে কি করতে হবে? এটাকে এভারেজ করতে হবে। এখন কার সাথে এভারেজ করতে হবে বলতো? এই যে মূল দৈর্ঘ্যের সাথে। তাহলে আমরা কি করব? 20 প্লাস 20.05 ডিভাইডেড 2, এভারেজ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের কত আসবে? 20.025
মিটার। ওকে, এখন দেখো, এখন তাহলে আমরা অবশ্যই এখান থেকে কি তিনটা মাপ পেয়ে গেছি। এখন আমরা মূল সূত্র থেকে প্রকৃত দৈর্ঘ্য পাবো। তাহলে প্রকৃত দৈর্ঘ্য ডি ইজিক্যাল টু আমরা কি জানি, প্রকৃত দৈর্ঘ্য ডি বাই ডি প্রাইম সমান সমান এল প্রাইম বাই এল। তাহলে এটা কি আসে বলো তো, আমাদের বের করতে হবে হচ্ছে ডি। তাহলে ডি সমান সমান হচ্ছে এল প্রাইম বাই এল ইন্টু ডি প্রাইম সমান সমান, এখন আমাদের এল প্রাইমের মান কত দেখো তো 20.025। তাহলে আমরা লিখলাম 20.025 ডিভাইডেড, আমরা এখানে এল আছে, এল কত আছে 20 আছে, ইন্টু এখন আমাদের এই যে ডি প্রাইম কত দেয়া আছে বলো তো 1400। তাহলে আমরা লিখলাম হচ্ছে 1400। তাহলে আমাদের রেজাল্ট কত আসবে, আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 1401.75 মিটার। এটা হচ্ছে আমাদের ধাপ 1। এটা কি বলতো, ধাপ 1। তার মানে আমরা যে 1400 মিটার মাপছি এই মাপটা ভুল, অ্যাকচুয়াল মাপ কত 1401.75 মিটার। এটা কি গেল আমাদের ম্যাথের প্রথম ধাপ। ঠিক আছে, তাহলে তোমরা যারা চাও এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে, অথবা পরে যখন লাইভটা আবার দেখবা তখনও দেখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের একটা ম্যাথের কি চলে গেল, প্রথম ধাপ চলে গেল। এখন আমরা কোন ধাপে যাব, এখন আমরা যাব হচ্ছে দ্বিতীয় ধাপে। আচ্ছা, তাহলে আমি এগুলো সব মুছে দিচ্ছি। এখন দেখো দ্বিতীয় ধাপে কি বলছে, যে উক্ত রেখাটি 2200 মিটার মাপার পর দেখা গেল শিকলের দৈর্ঘ্য এত। 2200 মিটার মাপার পর, তাহলে আমাদের যে সেকেন্ড ধাপ, সেকেন্ড ফেজ, সেকেন্ড ধাপ, এই ধাপে আমরা কত মিটার মাপছি বলতো 2200 মিটার। এই ধাপে কি আমরা 2200 মিটার প্রথম থেকে মাপছি না, কত মিটার ওই 1400 পর থেকে 2200 মিটার মাপছি, 1400 পর থেকে 2200 মিটার মাপছি। তাহলে আমাদের এখানে ডি ড্যাশটা কত হবে বলতো, ডি ড্যাশ হবে হচ্ছে 2200 মাইনাস 1400 সমান সমান কত হবে বলতো 800। কত হবে 6 2 8, হ্যাঁ 800। ওকে, এবার দেখো, এবার আমাদের কি বের করতে হবে, এল ড্যাশ বের করতে হবে না, অর্থাৎ ভুল মাপ এল প্রাইম। আচ্ছা, আমি প্রাইম বলছি বা ড্যাশ বলছি এটা কোনো ব্যাপার না, তুমি যেটা বলতে কমফোর্ট বোধ করো। ওকে, তাহলে এখন ভালো করে খেয়াল করো, আমরা দ্বিতীয়বার শিকল মাপার সময় দৈর্ঘ্য কত পেয়েছি 20.10। এখন এই 20.10টা অবশ্যই ভুল, কিন্তু এই 20.10 কি সরাসরি 20-এর থেকে হয়ে গিয়েছে, অর্থাৎ শিকল 20 মিটার ছিল 20-এর থেকে 10 না, ভুলটা কোথা থেকে এসেছে বলতো, এখান থেকে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই দুইটার এভারেজ করতে হবে। তাহলে এল সমান সমান আমাদের কি দাঁড়াবে বলতো, এল সমান সমান দাঁড়াবে 20.05 প্লাস 20.10 20.10 ডিভাইডেড 2। তাহলে আমাদের এল কত হবে, এখন এল হবে আমাদের 20.075। ওকে, এখন দেখো তাহলে এলটা কত, এল হচ্ছে 20 মিটার, আমরা জানি রেখার প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে, এই শিকলের প্রকৃত দৈর্ঘ্য এল 20 মিটার। ওকে, এখন এই পাশে আমরা কি করব বলতো, এই পাশে আমরা তাহলে কি লিখব, যে পরিমাপকৃত, অথবা আমরা লিখব পরিমাপকৃত প্রকৃত দৈর্ঘ্য। পরিমাপকৃত প্রকৃত দৈর্ঘ্য। এখন দেখো প্রকৃত দৈর্ঘ্যটা কি, প্রকৃত দৈর্ঘ্য ডি ইজিক্যাল টু কি বলো, এল প্রাইম বাই এল ইন্টু এল বাই এল প্রাইম। আচ্ছা, ডি বাই, আমরা একটু সূত্রটা, মূল সূত্রটা লিখে ফেলি। দেখো এটা হচ্ছে আমাদের মূল সূত্র, তো আমাদের বের করতে হবে ডি। তাহলে এল প্রাইম বাই এল ইন্টু ডি প্রাইম। তাহলে আমাদের এল প্রাইম এখানে কত বেরিয়েছে দেখো তো 20.075 ডিভাইডেড এল কত বেরিয়েছে 20 ইন্টু ডি প্রাইম কত বেরিয়েছে আমার 800। তাহলে এইটা ক্যালকুলেশন করলে রেজাল্ট কত আসবে, এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে 803 মিটার। ঠিক আছে, এখন দেখো আমার প্রথমে কি চাইছে, প্রকৃতপক্ষে রেখাটির কতটুকু দৈর্ঘ্য মাপা হয়েছে। তো আমরা দ্বিতীয় ধাপে কতটুকু মাপছি 803 মিটার, প্রথম ধাপে কতটুকু মার্কস পেলাম 1401 সামথিং। তাহলে আমরা কি লিখতে পারি বলতো, প্রকৃত দৈর্ঘ্য সমান সমান
প্রকৃত দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 1401.75 প্লাস 803, এই দুই মিলে কি হয় বলতো 2204.75, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা কে কে লাইভে আসো একটু দেখি। আশরাফুল, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি অঙ্ক। ওকে আশরাফুল, ধন্যবাদ, দেখতে থাকো ভাই। এরপরে আরো একটা ম্যাথ আসছে, যে ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং বড় একটা ম্যাথ। ঠিক আছে, ওকে আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি পরের ম্যাথটা। দেখো, পরে আমাদের ছোট্ট একটা ম্যাথ আছে, তারপরে আমরা এর বড় অধ্যায়ের বড় ম্যাথটা করব। এখানে কি বলছে, এক খণ্ড জমি 20 মিটার শিকলে মাপার পর দেখা গেল জমিটির ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফল হতে 2% কম, শিকল রেখার দৈর্ঘ্য কত? আমি বলছিলাম না যে এখানে 3 প্রকারের অঙ্ক আছে, একটা হচ্ছে জমির ক্ষেত্রফল, জমির পরিমাপকৃত দৈর্ঘ্য, আর একটা হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে, একটা হচ্ছে দৈর্ঘ্য বের করতে হবে তো লম্বালম্বি, আর একটা হচ্ছে ক্ষেত্রফল এরিয়া বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এই সেই এরিয়া। তো বলছে যে এক খণ্ড জমি 20 মিটার শিকলে, তার মানে কি 20 মিটার শিকল দিয়ে আমরা মাপছি। ওকে, এরপরে দেখা গেল জমিটির প্রকৃত ক্ষেত্রফল হতে 2% কম। এখন প্রকৃত ক্ষেত্রফল কি আমরা জানি? জানি না, সেটা হচ্ছে 2% কম। যেহেতু পার্সেন্টেজ এর কথা আসছে, আমরা কি জানি পার্সেন্ট কত দিয়ে হয় বলতো? 100 দিয়ে। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে ধরি প্রকৃত ক্ষেত্রফল এ সমান সমান 100 বর্গমিটার। এখন কি বলছে 2% কম, তাহলে আমরা যদি বলি 2% কমে, 2% কমে, তো 2% কমে ক্ষেত্রফল কি হয় বলতো? এ প্রাইম। সেটা কত হয়? 2% কম, তার মানে 100তে 2 কম, তাহলে 100 মাইনাস 2 সমান সমান 98 কি বলতো বর্গমিটার। 98 কি বর্গমিটার। ওকে, এরপরে বলছে যে তাহলে শিকল রেখার এক খণ্ড জমি, এই যে 20 মিটার শিকলে, তার মানে এল হচ্ছে কত? 20 মিটার। বলছে শিকলের দৈর্ঘ্য কত ছিল? তাহলে আমার কি বের করতে হবে বলতো? আমার বের করতে হবে হচ্ছে এল ড্যাশ। কি বের করতে হবে? এল ড্যাশ। এল ড্যাশ ইজ ইকাল টু কত? হট। তাহলে এখন আমরা সরাসরি সূত্র চলে যাব। এখন এখানকার সূত্রটা কি? এখানকার সূত্রটা কি জানো? এ বাই এ ড্যাশ এ প্রাইম সমান সমান এল প্রাইম বাই এল তার স্কোয়ার। এখন ভালো করে খেয়াল করো তো, যে এই স্কোয়ারটা কি এল এর উপর আছে, এল প্রাইমের উপরও আছে, তাহলে আমরা কি এটা লিখতে পারি না? এ বাই এ প্রাইম সমান সমান এল প্রাইম স্কোয়ার বাই এল স্কোয়ার। অবশ্যই একটা লিখতে পারি। যদি তাই লিখতে পারি, তাহলে আমাদের বের করতে হবে কি বলতো? এই যে দেখো এল প্রাইম স্কোয়ার আমার বের করতে হবে। তাহলে আমরা এল প্রাইম স্কোয়ার সমান সমান কি আড়াআড়ি গুণ করলে কি আসে বলতো? আমার উপরে আসে এ ইন্টু এল স্কোয়ার, নিচে যায় কি এ প্রাইম। তাহলে এখন আমরা জাস্ট সূত্রটা বসাবো। তো এখন আমাদের যে এল আছে, এই এ আছে, এ কত বলতো? এই যে দেখো এখানে 100 আছে, 100 ইন্টু আমাদের এল কত? এল কত দেওয়া আছে? 20 মিটার, 20 ডিভাইডেড এ প্রাইম। এ প্রাইম কত আছে বলতো এখানে? 98। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমাদের এল প্রাইম বের হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে আমার আসে হচ্ছে 20.2 মিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এই যে যে অধ্যায় আমি তোমাদের করাচ্ছি, এই অধ্যায়ের কিন্তু আর একটা ম্যাথ আছে, যেই ম্যাথটা এই অধ্যায়ের সবচেয়ে বড় ম্যাথ, যে ম্যাথে 3 ধরনের সংশোধনী আমরা করব। তো এই ম্যাথটা করার আগে তোমাদের মোটামুটি 2 মিনিট ব্রেক দিই আমি। ঠিক আছে, তোমরা 2 মিনিট ওয়েট করো। ওকে, এই ম্যাথটা চাইলে তোমরা তুলে নিতে পারো, ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, আমরা কি পরের ম্যাথে যেতে পারি?
চলো আমরা পরের ম্যাথে যাই। তার আগে তোমরা কে কোথা থেকে জয়েন হয়েছো কমেন্ট করে দাও। আচ্ছা, তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও ভাই, তোমাদের 5 জন বন্ধুকে মেনশন করে শেয়ার করে দাও। দেখো এর আগের ক্লাসেও আমি এই কথাটা বলছিলাম। হ্যাঁ, মোহাম্মদ আব্দুল্লাহ, জি স্যার, হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছো আশা করি। হ্যাঁ দেখো, তোমরা হচ্ছে কমেন্ট করে জানাবা, ঠিক আছে, যে বুঝতে পারছো কিনা। তা না হলে আমি হচ্ছে কিভাবে বুঝবো যে তোমরা বুঝতে পারছো কিনা, ঠিক আছে? বুঝতে না পারলে তো পরে আবার দেখা যাচ্ছে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করি তাহলে নেক্সট ম্যাথটা। নেক্সট ম্যাথে দেখো, ম্যাথে বলছে যে আনুভূমিক ভূমিতে বিনা টানে 40°C তাপে। এখানে আমাদের এইটা বোঝানোর আগে, এই ম্যাথটা বোঝানোর আগে আমি এই ম্যাথ সম্বন্ধে তোমাদের মানে 3টা সূত্র একটু বোঝাবো। কিভাবে দেখো, বলছে যে আনুভূমিক ভূমিতে বিনা টানে, এখানে 3 ধরনের সংশোধনী আমাদের করতে হবে। যখন আমরা ফিতা বা শিকল নিয়ে কাজ করতে যাই, তখন কি হয়, রৌদ্রের যে তাপ থাকে, বাইরের যে বিশাল গরম থাকে, এই মানে তাপে বা গরমে, অথবা যখন শিকল টানা হেঁচড়া করে, অর্থাৎ টানাটানি করা হয়, অর্থাৎ এই মাথায় ধরে একজন শিকল, এই মাথায় ধরে একজন, এইভাবেই শিকলের দৈর্ঘ্য কিছুটা কি হয় বলতো, বড় হয়। আবার শীতের দিনে কাজ করতে গেলে অনেক সময় তাপমাত্রার কারণে কি হয়, সংকুচিত হয়, ছোট হয়। এই জন্য আমরা এই অঙ্কে প্রথম যে সংশোধনীটা করব, সেটার নাম হচ্ছে তাপজনিত সংশোধনী। তাপজনিত সংশোধনী। এখন তাপজনিত সংশোধনীর সূত্র কি? সিটি। সিটি কি বলতো? কারেকশন অফ টেম্পারেচার। কারেকশন অফ টেম্পারেচার, তাপমাত্রার জন্য সংশোধনী। এখন এই সংশোধনীটা কি? আলফা টিএম মাইনাস টি নট ইন্টু এল। এখন আলফা কি? আলফা হচ্ছে তাপ প্রসারণ গুণাঙ্ক। তাপ প্রসারণ গুণাঙ্ক। ওকে, এখন দেখো টিএম, এই টিএমটা কি? টিএম হচ্ছে আমরা যে পরিমাপ করতে যাব না, পরিমাপ করতে যাব যখন, তখনকার তাপমাত্রা। তাহলে আমরা এটা কি লিখতে পারি? পরিমাপের সময় তাপমাত্রা। কি লিখতে পারি? পরিমাপের সময় তাপমাত্রা। এখন দেখো টি নট তাহলে কি বলতো? টি নট হচ্ছে আদর্শ তাপমাত্রা। আদর্শ তাপমাত্রা। আর এলটা হলো ফিতার দৈর্ঘ্য। এল কি? ফিতার দৈর্ঘ্য। বোঝা গেছে? ওকে, যদি বোঝা যায় তাহলে দেখো এখানে আমি এই সূত্রটা লিখেছি। তাহলে আমরা এই সূত্রে কয়টা সংশোধনী করব? 3টা। একটা হচ্ছে তাপজনিত সংশোধনী, তাহলে গেল তাপজনিত সংশোধনী। এরপরে 2 নম্বর আমরা যে সংশোধনীটা করব সেটা হচ্ছে টান। টানজনিত সংশোধনী, ঠিক আছে? এখন দেখো টানজনিত সংশোধনী কারণ কেন লাগবে? দেখো আমরা ফিতা যখন ব্যবহার করি, শিকল ব্যবহার করি, একাধিক লোক একাধিক জরিপকর শিকলগুলো ব্যবহার করে থাকে, তখন কি হয়, এরকম একটা টান জুড়ে দেয় না? এখন শিকল কিরকম হয় বলো তো? এই যে দেখো এরকম হয়। শিকল কি এরকম হয়, অর্থাৎ একটার ভিতরে একটা লিংক এইভাবে জোড়া থাকে। তো অনেক সময় এই যে ফ্রিকশন হয় লিংকের, এরকম ফ্রিকশন হয়, এই ফ্রিকশনে কি লিংক ক্ষয়ে যায় না? তো ক্ষয়ে গেলে কি দৈর্ঘ্যটা কি বেড়ে যাবে না? এই যে দৈর্ঘ্যটা বেড়ে যায়, এটার জন্য আমাদের সংশোধনী করতে হয়, টানজনিত সংশোধনী। এখন তাহলে টানজনিত সংশোধনীটা কি? টানজনিত সংশোধনী হচ্ছে, আমি সূত্রটা লিখে দিই, সিপি। এখন পি কেন? এই সিপি হচ্ছে কারেকশন ফর পুল। কারেকশন ফর পুল অর্থাৎ টানের জন্য সংশোধনী। তোমরা বিভিন্ন শপিং মলে যাও না, ওখানে গিয়ে দেখবা যে দরজার সামনে লেখা থাকে পুশ মানে কি ধাক্কা দাও, পুল মানে টানুন। তো এটা হলো টানজনিত সংশোধনী, ঠিক আছে? এটা কি বলতো? পিএম মাইনাস পি নট ডিভাইডেড বাই এই ইন্টু এল। এটা হচ্ছে টানজনিত সংশোধনীর সূত্র। ওকে, আচ্ছা, তাহলে এখানের পিএমটা কি? পিএম হচ্ছে পরিমাপ গ্রহণ কালে টান। অর্থাৎ আমরা যখন রেখাটা পরিমাপ করছি,
তখন যে টান আমাদের অনুভূত হবে সেটা হচ্ছে পি এম। ওকে, পি নট কি? পি নট হচ্ছে আদর্শ টান। আদর্শ টান। এখন ম্যাক্সিমাম ম্যাথ করার সময় তোমরা দেখবা যে পি নটের মান 0। কারণ আদর্শ টানের মান কত 0 হয়? দেখো আদর্শ টান মানে কি, ফিতাটা আমি এক জায়গায় রেখে দিছি, ধরো ফিতাটা আমার আলমারির ভিতরে অথবা কোনো একটা টেবিলে রাখা আছে, তো সেখানে কি কোনো টান থাকে? থাকে না। এই জন্য দেখবা পি নটের মান ম্যাক্সিমাম সময় কি হবে? 0 হবে। এরপর দেখো এ কি? এ হচ্ছে ফিতার ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল বলতো? ফিতার ক্ষেত্রফল। আর ই কি? ই হলো মডুলাস অফ ইলাস্টিসিটি, তার মানে এর বাংলা কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা হচ্ছে ফিতার স্থিতিস্থাপক গুণাঙ্ক, অথবা আমরা লিখতে পারি মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো বাকি থাকলো এল, আর এল হচ্ছে ফিতার দৈর্ঘ্য, তোমরা জানো ফিতার দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে 2 নাম্বার সূত্রটা আমি তোমাদের লিখে বুঝিয়ে দিলাম। এবার চলো 3 নাম্বার সূত্রটা বুঝাই। দেখো 3 নাম্বার সূত্রটা কি? 3 নাম্বার সূত্রটা হচ্ছে ঝুলন জনিত সংশোধনী। এখন যখন কোনো আমরা একটা রেখা দৈর্ঘ্য মাপতে যাই, দেখো মনে করো আচ্ছা না, এটা মুছে দিই। দেখো মনে করো যে এরকম একটা লম্বা রেখা তুমি পরিমাপ করবা কি দিয়ে? শিকল দিয়ে, তো অথবা কোনো একটা ফিতা দিয়ে। তো তুমি ফিতাটা প্রথমে এরকম স্ট্রেট করে রাখলা। তোমরা বৈদ্যুতিক তার দেখছো, ইলেকট্রিক তার দেখছো না? তো এই ইলেকট্রিক তারগুলো কি করা থাকে? প্রথমে যখন লাইন দেওয়া হয় তখন দেখবা যে 2 সাইড দিয়ে জ্যাক দিয়ে এইভাবে টাইট দিয়ে স্ট্রেট হয়ে থাকে। দেখবা কয়েক বছর পর তারগুলো কি এরকম ভাবে ঝুলে গেছে। কি হয়েছে? ঝুলে গেছে। তো এইটাকে বলে হচ্ছে ঝুলন জনিত সংশোধনী। কি সংশোধনী? ঝুলন জনিত সংশোধনী। আচ্ছা, এরপরে দেখো এইটা একটা খুঁটি, এইটা একটা খুঁটি, এইটা একটা খুঁটি, এইটা একটা খুঁটি। এই খুঁটির মাঝখানে আমরা কি করে রাখি বলতো? এই তারটাকে এইভাবে ঝুলিয়ে রাখি। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ঝুলন জনিত সংশোধনী। তো এই ঝুলন জনিত সংশোধনীর সূত্রটা বুঝিয়ে আমরা তোমাদেরকে একটা ব্রেক দেব। কত মিনিট ব্রেক দেবো বলতো? 15 থেকে 20 মিনিট, কারণ নামাজ টামাজ পড়তে হবে। ঠিক আছে, তোমাদের যাদের নামাজ পড়া দরকার তোমরা দ্রুত নামাজ পড়ে নিবা 20 মিনিটের ব্রেকে। এখন দেখো 3 নাম্বার কি? ঝুলন জনিত সংশোধনী। এখন ঝুলন জনিত সংশোধনী কি? সিএস। এখন কেন এস? এস মানে হচ্ছে স্যাগ। এস মানে কি? স্যাগ। স্যাগ মানে হচ্ছে ঝুলন। তাহলে আমরা ঝুলন জনিত সংশোধনী কি? এল বাই 24। এল হচ্ছে ফিতার দৈর্ঘ্য, এটা তোমরা জানো, ইন্টু ডাব্লু বাই পিএম এন, তার কি বলতো? স্কোয়ার। তার কি? স্কোয়ার। এখন ডাব্লু কি? ডাব্লু হচ্ছে ফিতার ওজন। কিসের ওজন? ফিতার ওজন। পিএম কি? ওই যে দেখো 2 নাম্বার সূত্রে কি পড়ছিলা? পিএম হচ্ছে পরিমাপ গ্রহণকালে টান। তাহলে পরিমাপের সময় টান। তারপরে কি আছে? এন। এন হচ্ছে খুঁটি। খুঁটি। এখন কিসের খুঁটি? যেই খুঁটিতে ঝোলানো হয়। আশা করি তোমরা এই 3টা বুঝতে পারছো, কি বলে হচ্ছে সূত্র বুঝতে পারছো। এবার আমরা ম্যাথ যাব, তার আগে কিছুক্ষণ বিরতি। শুরু করি। ওকে, বিরতির পর আমরা ফিরে আসলাম আবার তোমাদের সাথে ম্যাথ করানোর জন্য। দেখো যেমনটা আমি বলছিলাম যে 3টা সূত্র কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি, হ্যাঁ, যে এই 3টা সূত্রের পরেই কিন্তু আমি বিরতির পর ম্যাথ করাবো। তাহলে চলো আমরা ম্যাথটা শুরু করি। হ্যাঁ, তাহলে এই ম্যাথ আসলে আমাদের প্রথম কাজ কি বলতো? আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই ম্যাথে কি দেওয়া আছে। প্রত্যেকটা ম্যাথে দেখো এখানে কিন্তু ম্যাথটা কিন্তু বিশাল বড়। ঠিক আছে, 3টা পার্ট ম্যাথের। এখন কি দেওয়া আছে আর কি বের করতে হবে, এই কনসেপ্টটা তোমার অন্তত ভালো করে বুঝতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি? যে আমাদের এই দেওয়া আছে গুলো আমরা লিখে ফেলবো। কি লিখে ফেলবো বলতো? দেওয়া কি কি আছে। আচ্ছা, তো
তো বলছে আনুভূমিক ভূমিতে বিনা টানে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপে, বিনা টানে, তার মানে টান কত? 0। বিনা টানে টান কত? 0। এখন আনুভূমিক ভূমিতে মানে যখন সমান্তরাল অবস্থায় আছে, আমি তোমাদের একটা কথা বলছিলাম না, দেখবা পি নট সবসময় 0 থাকবে ম্যাক্সিমাম টাইম। তাহলে বিনা টানে তার মানে পি নট ইজিক্যাল টু কি বলতো? 0 কেজি। আচ্ছা, একক আমরা এখন লিখলাম না, ঠিক আছে, ওকে। এখন দেখো 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে, তার মানে টি ফিতার দৈর্ঘ্য এত মিটার পাওয়া গেল। ওকে, সমস্যাটি ঘটেছে। আচ্ছা আচ্ছা, এটা কি বলতো? এটা হচ্ছে টি নট কত ডিগ্রি? 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, ইস্পাত ফিতার দৈর্ঘ্য 100 মিটার, তাহলে এল ইজিক্যাল টু 100 মিটার। ওকে, ফিতার প্রস্থচ্ছেদ ও মিলিমিটার 1.25। কি বলছে? ফিটার প্রস্থচ্ছেদ 1.25। আচ্ছা, এখানে লেখায় ছোট্ট একটু ভুল আছে, এটা হবে হচ্ছে ফিটার প্রস্থচ্ছেদ 3 মিলিমিটার, ঠিক আছে। এখানে এটা হলো ও না, এটা 3, ঠিক আছে, ওকে। তাহলে প্রস্থচ্ছেদ এ সমান সমান কত? 3 ইন্টু 1.25। এখন দেখো ভালো করে খেয়াল করো, ফিতার প্রস্থচ্ছেদীয় ক্ষেত্রফলের যে একক, এটা সবসময় হতে হবে কোন এককে? বর্গ সেন্টিমিটার এককে, বর্গ সেন্টিমিটার। কিন্তু এখানে তো আছে মিলিমিটার, তাহলে আমাদের এটাকে কি বানাতে হবে বলতো? বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি করব? 10 দিয়ে ভাগ করব। তাহলে 3/10, ঠিক আছে, 3/10 ইন্টু 1.25 ডিভাইডেড কত বলতো? 10। তাহলে আমাদের আলটিমেটলি এ কত আসবে বলতো? এ আসবে আমাদের 0.3 ইন্টু 0.125। এটা হচ্ছে আমাদের এর মান। আচ্ছা, গেল এ। এরপরে বলছে 5 কিলোগ্রাম ওজন, 5 কিলোগ্রাম, তার মানে ফিতার ওজন ডাব্লু কত? 5 কেজি, ঠিক আছে। এরপরে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডের প্রসারণ সহগ, তার মানে ওই যে তাপ প্রসারণ সহগ কত সেটা বলতো? আলফা। আলফা ইজিক্যাল টু কত? আলফা ইজিক্যাল টু 12 ইন্টু 10⁶। 12 ইন্টু 10⁻, কত? 10⁶, ঠিক আছে। সম উচ্চতায় সম ব্যবধানে 4টি খুঁটির সাহায্যে, এখন ভালো করে খেয়াল করো, কয়টা খুঁটি? 4টা খুঁটি। একটা খুঁটি, 2টা খুঁটি, 3টা খুঁটি, 4টা খুঁটি। 4টা খুঁটির সাহায্যে যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে স্প্যান কয়টা হয়? স্প্যান হচ্ছে এক খুঁটি থেকে আর একটা খুঁটির দূরত্ব। তাহলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা কি বলতো? থার্ড। তার মানে খুঁটি 4টা হলে স্প্যান কত হয়? 3টা। তাহলে এন এর মান কত বলতো? এখানে এন সমান সমান হচ্ছে 3। ওকে, তাহলে এই অংশটা আমরা মুছে দিই। আচ্ছা, এরপরে বলছে 4টি খুঁটির সাহায্যে ঝুলো দেওয়া হলো 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে, তার মানে এখানে টি এম কত বলতো? 75 ডিগ্রি। 25 কিলোগ্রাম টানে, তার মানে পি এম কত? 25 টানে ফিতাটির দৈর্ঘ্য কত হবে? এখন আমার কি বের করতে হবে? ফিতার দৈর্ঘ্য। তাহলে ই সমান সমান কি বলতো? 2.11 ইন্টু 10⁶। এটা দেওয়া আছে, ঠিক আছে। এই তথ্যগুলো সব আমাদের কি আছে? দেওয়া আছে। এখন আমি বললাম না অঙ্কটা বিশাল বড়। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের করতে হবে হচ্ছে সংশোধনী। এখন প্রথম কোন সংশোধনী আমরা করব? তাপজনিত সংশোধনী। তাহলে আমরা এখানে কি লিখব? যে তাপজনিত সংশোধনী, ঠিক আছে, তাপজনিত সংশোধনী। তাহলে তাপজনিত সংশোধনীর সূত্র কি? সিটি ইজিক্যাল টু আলফা টিএম মাইনাস টি নট ইন্টু এল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সূত্র। তো যদি সূত্র হয়, আলফার মান কত বলো তো? আলফার মান কত আছে এখানে? আলফা কই গেল? এই যে দেখো আলফা কত আছে? 12 ইন্টু 10⁶। তাহলে আমরা এখানে লিখলাম 12 ইন্টু 10⁶। এখন টিএম কত দেখো এখানে? 75 ডিগ্রি মাইনাস টি নট কত বলো তো এখানে? এই যে দেখো 40 ডিগ্রি ইন্টু এল কি? আমাদের ফিতার দৈর্ঘ্য, সেটা কত মিটার? এই দেখো 100। এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট কত আসবে? আমরা একটু ক্যালকুলেশন করি। রেজাল্ট আসবে হচ্ছে প্লাস 0.042।
এখন প্রশ্ন হচ্ছে যে স্যার প্লাস কেন লিখলেন? দেখো, এই তাপজনিত সংশোধনী, টানজনিত সংশোধনী, এই দুইটা সংশোধনী সব সময় প্লাসও হতে পারে, আবার মাইনাসও হতে পারে, পজিটিভ হতে পারে, আবার নেগেটিভও হতে পারে। কিন্তু ঝুলনজনিত সংশোধনী 3 নাম্বারটা সে অলওয়েজ নেগেটিভ। ওকে, তাহলে আমাদের একটা হয়ে গেল। এখন আমরা কি লিখবো বলতো? এখন 2 নাম্বারটা করব। তো 2 নাম্বারটা কি আছে? 2 নাম্বারটা আমাদের আছে তাপজনিত সংশোধনী তো গেল, 2 নাম্বারটা কি আছে? টানজনিত সংশোধনী। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো, এই মানগুলো আমরা একটু যদি ডান সাইডে ছোট করে লিখে রাখি, যেমন টিএম সমান সমান হচ্ছে 75, তারপরে পিএম সমান সমান হচ্ছে 25, তারপরে ই সমান হলো 2 × 10⁶। এটা যদি লিখে রাখি তাহলে আমাদের এই পাশে অঙ্ক করতে সুবিধা হবে। হ্যাঁ, আমরা এগুলো মুছে দিই। ওকে, এখন আমরা 2 নম্বরে কি করব? আমরা 2 নম্বরে যেটা করব সেটা হচ্ছে টানজনিত সংশোধনী। কি করব? টানজনিত সংশোধনী, টানের জন্য সংশোধনী। তাহলে টানজনিত সংশোধনীর আমাদের সূত্রটা কি বলতো? টানজনিত সংশোধনীর সূত্র হচ্ছে সি অফ পি সমান সমান পিএম মাইনাস পি নট ডিভাইডেড বাই এ ই ইন্টু এল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি সংশোধনী? এটা হচ্ছে টানজনিত সংশোধনী। তাহলে আমরা পিএম এর মান কত পেয়েছি বলতো? এই যে দেখো, এখান থেকে পিএম কত আছে? 25। তাহলে এখানে আমরা লিখবো 25 মাইনাস আমাদের পি নট আছে 0 ডিভাইডেড বাই এ। এখন দেখো তো এ এর মান কত? এখানে এর মান হচ্ছে 0.3 ইন্টু 0.125 ইন্টু এল এর মান কত বলতো? 100, কারণ আমাদের ফিতার দৈর্ঘ্য কত? 100 মিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত রেজাল্ট আসবে? ও সরি, আরেকটা রেজাল্ট আমি বসাতে ভুলে গেছি এখানে। দেখো, ইন্টু ই, এই ই এর মান বসাতে হবে। ই কত হবে বলতো? ই কত দেওয়া আছে? 2 × 10⁶, 2 × 10⁶। এখন এইটা ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে কত? আমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে ফেলি। +0.032। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বর সংশোধনী চলে গেল। ওকে, আচ্ছা। এবার আমি দুইটারই আমার মান কত এসেছে? এই যে দুইটা সংশোধনী আমি বের করলাম, দুইটা সংশোধনীর মান কত এসেছে বলতো? প্লাস আসছে না? এখন তোমরা পরে যাই বুঝতে পারবা যে এই প্লাস আর মাইনাসের মানে কি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এখন আমরা 3 নাম্বার সংশোধনী করব। তাহলে চলো আমরা চলে যাই 3 নাম্বার সংশোধনীতে। ওকে, 3 নাম্বার। তো 3 নাম্বার কি সংশোধনী? 3 নাম্বার হচ্ছে ঝুলনজনিত সংশোধনী। তাহলে আমরা একটু লিখে ফেলি। ঝুলনজনিত সংশোধনী। ঠিক আছে, আচ্ছা। এখন ঝুলনজনিত সংশোধনীর সূত্রটা কি ছিল আমাদের? সিএস সমান সমান কত ছিল? L/24 ইন্টু ডাব্লু বাই এই যে পিএম এন, তার কি বলতো ছিল? স্কোয়ার। এখন এল আমাদের কি? ফিতার দৈর্ঘ্য 100 ডিভাইডেড 24 সূত্রের ইন্টু এই যে দেখো ডাব্লু কি? এই যে ফিতাটা দিয়ে আমরা কাজ করছি সেই ফিতার ওজনটা কত দেখো দেখি, এখানে দেওয়া আছে, এই যে দেখো 5 কেজি। তাহলে আমরা লিখলাম হচ্ছে 5। তারপরে নিচে কত হবে? এই যে পিএম এর মান কত? 25 বোধহয়। এই যে দেখো 25 ইন্টু আমাদের কয়টি খুঁটির সাহায্যে ঝোলানো ছিল? 4টি। তার মানে আমাদের স্প্যান হচ্ছে 3, দিলাম স্কোয়ার। তাহলে আমাদের কত মান আসলো? আমাদের মান আসলো 0.0185। ওকে, এখন দেখো, আমি একটা কি বলছিলাম, তোমরা কোনো একটা ফিতা যদি এইভাবে ঝুলিয়ে রাখো,
তাহলে সেটা কি কোনোদিনও ছোট হবে? কোনো জিনিস যদি মনে করে এরকম স্ট্রেট একটা জিনিস যদি ঝুলে যায়, তার দৈর্ঘ্য কি কোনোদিন কমে? না, সব সময় বাড়ে। তার মানে এটা অলওয়েজ নেগেটিভ। এটা কি বলতো? অলওয়েজ নেগেটিভ। তার মানে এর পাশে কি হবে বলতো? মাইনাস হবে। এটা অলওয়েজ কি? নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা পজিটিভ মান বেরিয়েছে আর দুইটা একটা হচ্ছে নেগেটিভ মান বেরিয়েছে। তাহলে আমরা এখন কি লিখবো বলতো? আমাদের কি বের করতে বলেছে? আমাদের বের করতে হবে কি ফিতার প্রকৃত দৈর্ঘ্য কত। তাহলে আমরা এখন কি লিখবো বলতো? এই পাশটা একটু মুছে ফেলি। ফিতার প্রকৃত দৈর্ঘ্য। ফিতার প্রকৃত দৈর্ঘ্য কত হবে বলতো? ফিতার প্রকৃত দৈর্ঘ্য হবে 100, কারণ 100 মিটার তো আগেই আছে। এবার দেখো প্লাস সংশোধনী, আমার তাপজনিত সংশোধনী কত বের হয়েছিল? তাপজনিত সংশোধনী বের হয়েছিল হচ্ছে 0.042। ওকে, এরপরে টানজনিত সংশোধনী কত বের হয়েছিল? 0.032 প্লাস ঝুলনজনিত সংশোধনী কত বের হয়েছিল? হ্যাঁ, এখন দেখো এখানে একটা কথা, ঝুলনজনিত সংশোধনী যদি কোনো চিহ্ন আমরা নাও লিখি তাহলেও সেটা কি হবে বলতো? মাইনাস হবে, কারণ সেটা অলওয়েজ মাইনাস। তাহলে ঝুলনজনিত সংশোধনের মান কত বেরিয়েছিল? 0.0185। এখন এইটা ক্যালকুলেশন করো, 100-র সাথে এটার এটা যোগ করে এটা দিয়ে বিয়োগ দাও, তাহলে রেজাল্ট যেটা আসবে সেটা হলো 100.0555 মিটার। এইটা হলো অ্যান্সার। ওকে, তাহলে আশা করি তোমরা এই বিশাল বড় অঙ্কটা বুঝতে পারছো। বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও তো ভাই। তোমরা কি বুঝতে পারছো? ওকে, আচ্ছা দেখো, তোমরা যদি কমেন্ট করো এরপরে কি আমি আজ করাবো নাকি আর একটু পরে করাবো, অর্থাৎ পরের লাইভে বাকি চ্যাপ্টার তোমরা করবা নাকি আজকে আরো করবা, এটা কমেন্ট করো। যদি তোমরা 2 মিনিটের ভিতরে কেউ কমেন্ট না করো তাহলে আমি লাইভটা এখানেই শেষ করব। বুঝতে পারছি যে তোমরা আজকে আর করবা না, আমি পরের লাইভে করাবো। আর যদি বলো না স্যার অঙ্ক করান, তাহলে আমি পরের চ্যাপ্টারের ম্যাথ করাবো। হ্যাঁ বুঝতে পারছো, বুঝছি। এখন কি আমি হ্যাঁ ঠিক আছে, তোমরা দুইজন কমেন্ট করছো। এখন বলো যে আমি কি পরের চ্যাপ্টারে ম্যাথ করাবো নাকি আজকে এখানেই থাকবে, পরের দিন যাই পরের চ্যাপ্টারে ম্যাথ করাবো, এটা বলো, কমেন্ট করো। তোমরা কমেন্টে বলো যে আমি কি পরের চ্যাপ্টারে ম্যাথ করাবো নাকি এখানেই আমাদের লাইভটা এন্ড করবো, বলো, তোমাদের মতামত জানতে চাই। আচ্ছা, যেহেতু আমরা দুইটা লাইভ নিচ্ছি, আমাদের পরের ক্লাসে তাহলে বিয়ারিং এর সাথে সাথে আমাদের কিছু ক্ষেত্রফলের ম্যাথও থাকবে। তাহলে আজকের ক্লাসটা আমরা মনে হয় এখানেই এন্ড করতে পারি। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। পরের ক্লাসটা টাইম তোমরা জানতে পারবে এবং পরের ক্লাসে আমরা ক্ষেত্রফলের ম্যাথ এবং বিয়ারিং এর ম্যাথগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।